খামেনির মৃত্যুতে ইরান জুড়ে আর্তনাদ। সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তেহরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত। কুয়েত বিমানবন্দরে আহত 4। প্রবাসীদের নিরাপত্তায় গুরুত্ব প্রধানমন্ত্রীর। ফ্লাইট বাতিলে ভোগান্তি কমানোর চেষ্টা। যেকোনো দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় করণীয় ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। রমজানের পরই সিটি কর্পোরেশন নির্বাচনের কাজ শুরুর পরিকল্পনা ইসির। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে কিনা সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন। এবং মশার উৎপাতে নাজেহাল রাজধানীবাসী। নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটিতে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু। পরিচ্ছন্ন নগরী গড়ার অঙ্গীকার প্রশাসকের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। 40 দিনের শোক ও 7 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মারা গেছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200। পাল্টা হামলায় নিহত হয়েছেন 8 ইসরায়েলি ও 3 মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। হামলা অব্যাহত রেখেছে ট্রাম্প নেতানিয়াহু বাহিনী। আক্রমণের নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। اگر این سوخت رو نتوانیم در داخل کشور تولید کنیم باید دست دراز کنیم طرف آمریکا। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার 37 বছরের শাসনামলে অসংখ্যবার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা হয়েছে। 1981 সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হলেও দমে না গিয়ে মাসুদ পেজেশকিয়ান সহ মোট 6 জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজের শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিভে গেল খামেনি প্রদীপ। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। খামেনিকে হত্যার পরও থেমেনি ইসরায়েলি আগ্রাসন। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে 30টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। সর্বোচ্চ নেতাকে হত্যার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাও নিশানা করে ইরান। সমগ্র ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর ইরান জুড়ে আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এমন হামলা চালানো হবে যা এর আগে ইরান কখনোই দেখেনি। ইরানে হামলা নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। খামেনির হত্যাকাণ্ডকে নিন্দনীয় উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এই হত্যা মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব মানদণ্ড লঙ্ঘন করেছে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেইজিং। ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকের সাগরে ভাসছে গোটা ইরান। প্রিয় নেতার নিহতের খবর প্রকাশের পর তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানান ইরানিরা। এই অশ্রু শোকের, প্রিয়জন হারানোর বেদনার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে যেন শোকের সাগরে ভাসছে গোটা ইরান।
রাজধানী তেহরানে একে একে জড়ো হতে থাকেন অসংখ্য নারী পুরুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে শোকে মাতম করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দাবি করেন তারা। খামেনি হত্যার বদলা চান তারা। শুধু তেহরানই নয়, ইস্পাহান সহ ইরানের আরও বেশ কয়েকটি শহরে রাজপথে নেমে আসেন সাধারণ ইরানিরা। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তারা। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে 7 দিনের সাধারণ ছুটি। এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে খোদ নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। ইরানের জাতীয় পতাকা হাতে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান তারা। বলেন, ইরাক যুদ্ধ থেকে শিক্ষা না নেয়ার কারণেই নতুন করে ইরানের মাটিতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতের কারণে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে বলেও সতর্ক করেন আন্দোলনকারীরা। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর স্কারদুতে খামেনির মৃত্যুর প্রতিবাদে হাজারো শিয়া মুসল্লি মিছিল বের করেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও পতাকা হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জানান, এটি শুধু একজন নেতার হত্যাই নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। ভারতের কাশ্মীরের বিভিন্ন এলাকায় রোববার রাস্তায় নামেন শোকাহত প্রতিবাদকারীরা। তারা আয়াতুল্লাহ খামেনির ছবি হাতে শোক মিছিল করেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। জোরদার করা হয় নিরাপত্তা। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ 3 প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাংলাদেশি সহ আরও অন্তত 58 জন। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন 4 বাংলাদেশি সহ অন্তত 12 জন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় অধিকাংশ অস্ত্র ধ্বংস বা সাগরে ভূপাতিত করা হলেও 35টি ড্রোন আঘাত হেনেছে। হামলায় এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালে আহমেদ। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 58 জন আহত হয়েছেন বলে জানায় আমিরাত কর্তৃপক্ষ। এতে উদ্বেগ বেড়েছে প্রবাসীদের মধ্যে। রীতিমতো আমরা স্বাচ্ছন্দ্যে কাজকাম করতে পারছি না বা ভিতর থেকে একটা ভয় কাজ করতেছে। দেশবাসীর কাছে দোয়া চাই যেন তারা আমাদের জন্য দোয়া করে। চলমান পরিস্থিতিতে নিরাপত্তার নির্দেশনা মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। নিতান্ত অতি জরুরি না হলে ঘর থেকে বের হবেন না। পাসপোর্ট, আমিরাত আইডি, নগদ দিরহাম, শুকনো খাবার, পানি ইত্যাদি হাতের কাছে রাখুন। কোনো জমায়েত করবেন না। আরব আমিরাত সরকারের নির্দেশ মেনে চলুন। গুজবে কান দিবেন না। বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। আমিরাতে এটি একটি দণ্ডনীয় অপরাধ। এদিকে শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলা চালায় ইরান। এতে 4 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অন্তত 12 জন আহত হয়েছেন। আহতরা বিমানবন্দরে দায়িত্ব পালন করছিলেন। আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করে চিকিৎসার খোঁজ নিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। কুয়েত এয়ারপোর্টে একটা ড্রোন হামলা হয়, তো সেখানে আমাদের বাংলাদেশের 4 জন কর্মী তারা কর্মরত ছিলেন, তারা আহত হয়েছেন। আমি আজকে তাদেরকে ফারমানি হসপিটালে দেখতে গিয়েছিলাম। সংঘাত চলাকালে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রদূত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জেরে মধ্যপ্রাচ্য রুটে 54টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বন্ধ থাকা ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। দোহা, আবুধাবি ও দুবাই ছাড়া বিমানের সব ফ্লাইট চালুর তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ। তবে এখনও যাত্রীদের ভোগান্তি কাটেনি পুরোপুরি। দুর্ভোগ কমাতে সব সেবা নিশ্চিতের কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের আবুধাবি, দুবাই, কুয়েত সহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধে বিপাকে পড়েন বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। তবে রোববার সকাল 11টার পর মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ ও মাস্কটে ফ্লাইট চালু করে বেসরকারি সংস্থা ইউএস বাংলা। চলেছে সৌদি এয়ারলাইন্সেরও কয়েকটি ফ্লাইট। বিমান বাংলাদেশ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে দোহা, আবুধাবি ও দুবাই ছাড়া বিমানের সকল ফ্লাইট চালু করা হয়েছে। যাত্রীদের আন্তর্জাতিক আইন মেনে দেয়া হবে ক্ষতিপূরণ। মদিনাটা ছিল 337, জেদ্দাটা হচ্ছে 335, যেটা গতকাল ক্যান্সেল হয়েছিল। এটা আজ সন্ধ্যা 7টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যে সমস্ত ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করে
তারপরেই হচ্ছে গিয়ে আমরা প্যাসেঞ্জাররা সুযোগ সুবিধা অবশ্যই পাবে। এর মধ্যে এয়ার ইন্ডিগো সহ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে এসে বিপাকে পড়েন যাত্রীরা। তথ্য পেতে অসহযোগিতার অভিযোগ করেন তারা। একটা পাশে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, তো হয় নাই। এখন বলতেছে যে কোনো ফ্লাইটই হবে না, ওনারা কিচ্ছু জানে না। যাত্রী এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারছেন, ওখানে যা ওনারা বলতেছে যে এই ফ্লাইটটা আজকাল হবে না। এই ফ্লাইটটা কবে হবে আমরা এখনো নিশ্চিত না যে কবে দিবে বা কবে যাইতে পারবো। দুপুরে যাত্রীদের খোঁজখবর নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য সব সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। দেয়া হচ্ছে ফ্লাইটের সব হালনাগাদ। আমরা 24 আওয়ার্স আছি। মেসেজ আমিও তো আপনাদেরকে বললাম, হটলাইন নাম্বার আমাদের আছে, আমাদের লোকাল এমপি এখানে আছে, আমরা সর্বক্ষণই আছি। আমাদের দেবেন, আমরা তখনই আমরা সব ধরনের প্রিপারেশন আছে। রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্য রুটে 54টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকেও মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যাপ্ত মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট হবে না। পররাষ্ট্র ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের মতো রাজধানীতেও 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিনের মতো রোববারও সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মন্ত্রিপরিষদ বিভাগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। আলোচনায় উঠে আসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ আন্তর্জাতিক নানা বিষয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট হবে না বলে জানান তিনি। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা, এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না। সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট যে স্টক আছে এটা নিয়ে কোনো তেমন অসুবিধা হবে না। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী বলেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় দেশের উপকূল অঞ্চলের মতো রাজধানীতেও অন্তত 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত মাসে যে আর্থকোয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1 লক্ষ ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এছাড়া দুর্যোগ পরিস্থিতিতে নাগরিকদের অবস্থান নেওয়া সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় রাজধানীতে স্কুল, খেলার মাঠ ও খোলা স্থান চিহ্নিত করে তা প্রস্তুত রাখার নির্দেশনাও দেন সরকার প্রধান। বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ সময় নরসিংদীর ঘটনায় আসামি গ্রেফতার হয়েছে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। ভারতের সঙ্গে লেনদেন, যাতায়াত, সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন।
রমজানের পরই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসউদ। রোববার দুপুরে ইসির মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সেই বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনের ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান তিনি। রমজান মাসের পরেই আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। পরবর্তী যে আরও লোকাল গভর্নমেন্টের নির্বাচনে একই ব্যবস্থা করা হয়েছে। সংসদ যদি এটাকে বিবেচনা মনে করেন সঠিক, এটা যদি তারা ভালো মনে করেন তাহলে সেভাবে নির্বাচন হবে। আর যদি সংসদ তার সুচিন্তিত বিবেচনা করে যদি মনে করেন যে না আগের মতোই থাকা ভালো ছিল, তাহলে আগের মতোই থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে রাজশাহী 4 ও পাবনা 4 আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে পরবর্তী শুনানি 11 মে নির্ধারণ করা হয়েছে। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে এই আদেশ দেন। 2 আসনে পরাজিত বিএনপি প্রার্থীর পক্ষ থেকে এই আবেদন করা হয়। এর আগে 3টি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করে জামায়াতে ইসলামী। অপরদিকে শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করে বিএনপি। অভিযোগ গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ভোটের সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেন আদালত। আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন এবং সেই আদেশের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে এই 2টি আসনের নির্বাচনের সমস্ত সামগ্রী অর্থাৎ ব্যালট পেপার, বাক্স, সিল, সাপোর্ট যেভাবে যা ছিল সেগুলো সংগ্রহ করা হয়। আদালত আরও বলেছেন যে নির্বাচন কমিশনের সচিবের কাছে অতি সত্বর আদালতের নির্দেশনাটা দেওয়া হোক যেন তারা এই 2টি নির্বাচনী আসনের নির্বাচনী সামগ্রী হেফাজত রাখতে পারেন, ইনট্যাক্ট রাখতে পারেন। রাজপথে ও সংসদে এনসিপির শক্ত অবস্থান থাকবে বলে নিশ্চিত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তির ইফতার ও দোয়া অনুষ্ঠানে জুলাই হত্যাকাণ্ড ও হাদি হত্যার বিচার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদের সকল অপকর্মকে বৈধতা দেয়া রাষ্ট্রপতিকে সংসদে অভিশংসন করে বিচারের দাবি জানান এনসিপি আহ্বায়ক। আর দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন যে সংস্কার ও নতুন বাংলাদেশের জন্য এত প্রাণ হারানো, কিন্তু নতুন সরকার শপথ নিয়েই আশাহত করেছে। বিএনপিকে জুলাই সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টাকে, নতুন বাংলাদেশ গড়ার চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাতে চাই, অধিবেশনের আগে এখনো সময় আছে। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে প্রমাণ করুন যে আপনারা বাংলাদেশের জনগণের পক্ষে। হাদি হত্যার বিচার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগে এই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, তারপরে অন্য সকল কথা আমরা শুনবো এবং সংসদকেও অবিলম্বে সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে, শপথ নিতে হবে এবং যেই ফ্যাসিস্ট যেই রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির অভিশংসন করে তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই মশাবাহিত রোগ ঠেকাতে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু করেছে সিটি কর্পোরেশন। প্রশাসনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ দক্ষিণ সিটির প্রশাসকের। সাম্প্রতিক সময়ে রাজধানী জুড়ে প্রকট হয়ে উঠেছে মশার উৎপাত, এতে অতিষ্ঠ নগরবাসী। এই পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকনগুনিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে রাজধানীর বাসাবো এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি নগরীর প্রতিটি মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ব্যক্তি মালিকানাধীন জলাধার, ছাদ বাগান বা নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি নিজ দায়িত্বে পরিষ্কার না রাখলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হুঁশিয়ারি দেন তিনি। ৭৫টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ড হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ মশকের জন্য। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা এলাকা, প্রতিটা মহল্লায় মশক নিধন, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। কিন্তু পরিষ্কার করার পরে পরিষ্কারটা রাখার দায়িত্ব কিন্তু সেই মালিক যে আছে সে। যদি সে পরিষ্কার না রাখে তাহলে কিন্তু মোবাইল কোর্ট আইসা তাকে জরিমানা করবে। এদিকে খাল পুনরুদ্ধার কার্যক্রমও শুরু হয়েছে জানিয়ে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা কেবলই দখলদার। কেউ খাল দখলের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধ দখলদার এবং যারা দখলদার তাদের কোনো পরিচয় নাই, তারা দখলদার, এটাই তাদের পরিচয়। সুতরাং যারা এইসব অবৈধ দখল করবে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরবাসী সচেতন না হলে কোনো উদ্যোগী কাজে আসবে না। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ড নিতে দালালের প্রলোভনে পা না দিতে সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার দুপুরে করাইল বস্তি পরিদর্শনে গিয়ে আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, 10 মার্চ করাইল বস্তিসহ দেশের 14টি স্থানে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। প্রতি মাসের 7 তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এ সময় ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। করাইল বস্তির মশক নিধন, খাল খনন সহ একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা পাইলট প্রকল্প হিসাবে যে 14টি জায়গায় বাংলাদেশের এটি উদ্বোধন হবে, কাজ শুরু হবে, তার মধ্যে এই করাইলটাও রয়েছে, এই এলাকাও রয়েছে, এটাও তার মধ্যে রয়েছে। আমরা জনগণকে একটি মেসেজ দিতে চাই যে এ ধরনের কার্ড, ডিজিটাল ফ্যামিলি কার্ড পাওয়ার ব্যাপারে আমি এলাকার মানুষকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তারা যেন কোনো দালাল, টাউট, বাটপারের খপ্পরে পড়ে কাউকে কোনো ঘুষ বা পয়সা না দেয়। জনদুর্ভোগ যেই কাজগুলো, মশা আছে, রাস্তা আছে, খাল বিল আছে, যেটার কারণে মশার সৃষ্টি হয়, এই সমস্ত নিয়ে কাজ করব আমরা। জুলাই শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে জিসানের মায়ের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে সহায়তা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মাত্র 14 বছর বয়সে কোলন ক্যান্সারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসান পরে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহায়তায় এরই মধ্যে জিসানের কেমোথেরাপি, রেডিওথেরাপি সহ বিভিন্ন টেস্ট সম্পন্ন হয়েছে। মুসলিম বিশ্বের সব রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতারা। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে যুক্তরাষ্ট্রের হামলায় শহীদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা শেষে সংক্ষিপ্ত সভায় এ আহ্বান জানান তারা। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, মার্কিন আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে হবে। ইরানে যে হামলা হচ্ছে, অন্য মুসলিম রাষ্ট্রেও এমন হামলা হতে পারে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মুসলিম বিশ্বের সকল যুবকদেরকে, সর্বস্তরের নাগরিকদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকে আমি আহ্বান করব, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগ্রাসনের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, জায়নিজমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে এবং এই বাংলাদেশ থেকে আমরা এই ঢাকাকে বিশ্বের সলিডারিটি হাবে রূপান্তর করবে। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, জায়নবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই শুরু করে আমরা সারা বিশ্বব্যাপী আজাদী আনবো। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ 7 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসান এই আদেশ দেন। রোববার সকালে আদালতে তোলা হয় আসামিদের। বাদীপক্ষের স্বপ্রণোদিত হয়ে আইনজীবী দাঁড়ালেও আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জন। এ ঘটনায় দুপক্ষের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসা হয়। পরে বিচার চাইলে মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়।
আমরা চাই এই মামলা পুলিশ যদি আন্তরিক হয় অত দ্রুত মামলা চার্জশিট দিবে, এবং যদি পুলিশ আন্তরিক হলে আমরা 6 মাসের মধ্যে মামলাটা কমপ্লিট করতে পারবো। আর আমি চাই যে এই মামলার সর্বোচ্চ সাজা হোক, এবং এই মামলার সর্বোচ্চ সাজা হইল মৃত্যুদণ্ড। আগামী 2 বছরে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার, তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিপুল অঙ্কের দেনার চাপ। যদিও সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনার কথা জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। পাশাপাশি ক্যাপাসিটি চার্জের চাপ কমাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সমঝোতার কথা ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি, লুণ্ঠনমূলক ব্যয় রোধ, সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমানো সম্ভব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও গ্রাহকের উপর চাপ হয়ে দাঁড়ায় ক্রমাগত দাম বৃদ্ধি। বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসন আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে অন্তত 14 বার। তবু থেমে নেই এ খাতে দেনার চাপ, ফলে বিদ্যুৎ খাতে লোকসান ছাড়িয়েছে বছরে 50,000 কোটি টাকা, যা মেটাতে সরকারকে দিতে হচ্ছে বড় অঙ্কের ভর্তুকি। বিপরীতে এ ভর্তুকি কমাতে চাপ আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পক্ষ থেকে। নানামুখী এমন সব চ্যালেঞ্জের মধ্যেও আগামী 2 বছর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ানোর পক্ষে নতুন সরকার। সেক্ষেত্রে সিস্টেম লস বা পদ্ধতিগত লোকসান কমানোর উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু তাতে ঘাটতি কতটা পূরণ করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। সিস্টেম লস আমি মনে করি তাতে সর্বোচ্চ 5,000 কোটি টাকা কমানো যেতে পারে, কিন্তু এটা এই বছর হয়তো 55,000 কোটি টাকা যাবে। তাহলে ওই 5,000 কমালেও কিন্তু 50,000 কোটি টাকা রয়ে যায়। 50,000 কোটি টাকার চাপ ইকোনমির জন্য সাংঘাতিক। সেক্ষেত্রে দুর্নীতি, লুণ্ঠনমূলক অযৌক্তিক ব্যয় রোধের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে ব্যয়বহুল তেলভিত্তিক কেন্দ্রের উপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক সাশ্রয়ী জ্বালানি, গ্যাস, কয়লা ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। তারা বেশি বেশি পয়সা নিয়ে যাচ্ছে, নানাভাবে চুক্তি করেছে, নানা কৌশলে নিচ্ছে, সেই সব কৌশলে তো 1000টা কৌশল বানায় ফেলেছে। সেই সব কৌশলগুলোর উপরে কৌশলগুলোতে ইন্টারভেন করতে হবে। তরল জ্বালানি যে 7,000-8,000 মেগাওয়াট আছে, এগুলো বন্ধ করে দিতে হবে। দিলে 20-22,000 কোটি টাকা বছরে সেভ হবে। কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে 7,000 মেগাওয়াটের উপরে, তার উৎপাদন ক্ষমতা ব্যবহার হচ্ছে মাত্র 45%, যেটা 90% ব্যবহার হওয়ার কথা। বিদ্যুৎ খাতে ব্যয় বাড়ার আরেক বড় কারণ বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ, যা গত বছর 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। আর সে চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতায় যাওয়ার পরিকল্পনা নীতি নির্ধারকদের। আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি। যেসব পাওয়ার স্টেশনগুলো দিয়ে গেছে, এগ্রিমেন্ট করে গেছে, এগুলোর সাথে নেগোশিয়েট করতে হবে। নেগোশিয়েট করে একটা জায়গায় নিয়ে আসতে হবে আমাকে, যেটা নিয়ে এসে যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে নজরদারি ও নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ খাতে ক্রমেই বাড়ছে দায় দেনা, আর্থিক চাপ, যার বোঝা চাপছে সাধারণ গ্রাহকের উপর। যদিও বাড়তি দামের দায় নিতে নারাজ ভোক্তারা। এক্ষেত্রে অযৌক্তিক ব্যয় কমানো সহ সাশ্রয়ী নীতিতে হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। এর প্রভাবে বড় ধরনের ধাক্কা লাগতে পারে দেশের জ্বালানি ও উৎপাদনমুখী শিল্প খাতে, এমন শঙ্কার কথা জানিয়েছে এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াব। আর সমুদ্র পরিবহন ব্যাহত হওয়ায় তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, নেতিবাচক প্রভাব পড়বে দেশের রপ্তানি আয়ও। শুধু ব্যবসা বাণিজ্যেই নয়, রেমিটেন্স প্রবাহেও বড় ধাক্কা লাগতে পারে বলে সতর্ক করেছেন জনশক্তি রপ্তানিকারকরা। হরমুজ প্রণালী, এই প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই যায় এশিয়া, যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে। আর দৈনিক বিশ্বে দরকারি অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় 20% সরবরাহ হয় এই পথে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের জেরে সমুদ্র পরিবহনের এমন গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে ইরান। এমন সিদ্ধান্তের ফলে দেশের জ্বালানি খাত বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বলে শঙ্কার কথা জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন, বিকল্প পথ সাশ্রয়ী না হওয়ায় বাড়তে পারে দাম, সরবরাহ সংকট নেতিবাচক প্রভাব ফেলতে পারে শিল্প উৎপাদন ও দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে। এই জায়গাটা যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও আঘাত পাবো। আমরা কিছুটা হলেও আমার কাছে মনে হয়
আমাদের ম্যানুফ্যাকচারিং বানানোর সেক্টরগুলো একটু মানে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। শুধু উৎপাদনই নয়, পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় বড় ধরনের ধাক্কা লাগবে কমতে থাকা দেশের রফতানি আয়ও, এমন শঙ্কা নিট পোশাক রফতানিকারকদের সংগঠন বিকেএমই-এর। তো বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েলের ওই যুদ্ধের কারণে যে ক্ষত বা চলতেছে, সেটা কিন্তু এই নতুন করে কিন্তু এই ক্ষতটা আরো বাড়বে। ব্যবসা বাণিজ্যই নয়, মধ্যপ্রাচ্য সংঘাতে নিরাপত্তাজনিত কারণে বড় ঝুঁকির মধ্যে পড়েছে প্রবাসী আয়ও। তারা আহত নিহত হইতে পারে আংশিক, সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাপক ভাবে চাকরিচ্যুত হইতে পারে, আর যারা চাকরিতে থাকবে তাদেরও বেতন ভাতা অনিশ্চিত হইতে পারে, ওভারটাইম না থাকতে পারে, ফলে আমাদের বৈদেশিক মুদ্রার প্রবাহ ভয়ানকভাবে কমে যেতে পারে। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, সরকারি বেসরকারি উদ্যোগ আর দূতাবাসের সতর্ক অবস্থান ও তৎপরতায় চ্যালেঞ্জ মোকাবিলার পরামর্শ দিচ্ছেন তারা। চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য আমি মনে করি বাংলাদেশ সরকারের একটা অ্যাডহক পলিসির বদলে একটা ইমার্জেন্সি যে পলিসি বা হচ্ছে যে এই ধরনের ইমার্জেন্সি পরিস্থিতিতে কিভাবে পরিস্থিতি হ্যান্ডেল করবে সেজন্য একটা ইকোনমিক প্রোটোকল থাকা উচিত। মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘ হলে বিকল্প নিয়ে পরিকল্পনার তাগিদ অর্থনীতি সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির পর প্রথম কর্মদিবসে বইমেলা প্রাঙ্গণে দর্শনার্থীর সমাগম ছিল ঢিলেঢালা। একদিকে নতুন বই হাতে লেখকের উচ্ছ্বাস, অন্যদিকে ক্রেতা সংকটে প্রকাশকের কপালে চিন্তার ভাঁজ। এমন চিত্রই দেখা গেল অমর একুশে বইমেলায়। স্টলের ভেতরে থরে থরে সাজানো বইয়ের স্তূপ, যদিও নেই তেমন ক্রেতার আনাগোনা। পাঠক আসছেন, বই দেখছেন, কিন্তু কেনার ঝোঁক অনেকটাই কম। এতে করে মেলার শুরুতেই দুশ্চিন্তার ভাঁজ প্রকাশকদের কপালে। ছোট ও মাঝারি প্রকাশনীগুলোর জন্য এবারের মেলা যেন পরিণত হয়েছে এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। মেলার চাকচিক্য আর জনস্রোতের মাঝেও প্রকাশনা সংশ্লিষ্টদের মুখে নেই হাসি। মনে হচ্ছে যে ইফতারের টাকা ওঠে না। বাংলা একাডেমি যে আশা নিয়ে ঈদের আগে মেলাটি করা হচ্ছে, আসলে সম্পূর্ণরূপে আমার মনে হয় এখন পর্যন্ত ব্যর্থ। আমাদের জন্য ঈদের আগে 2-2.5 লক্ষ টাকা একটা লোকসান দিয়ে এখান থেকে যেতে হবে। বইয়ের রেসপন্স একদম নেই বললেই চলে। আমি যতবার আসছি স্টলে, আমি শুধুমাত্র স্টল কিপারকে দেখতে পেয়েছি, আর কাউকে না। সো খুব বাজে অবস্থা। প্রকাশকদের এই হতাশা সংক্রমিত হয়েছে লেখকদের মাঝেও। নতুন বই নিয়ে পাঠকদের আগ্রহ থাকলেও দিন শেষে প্রাপ্তির খাতা প্রায় শূন্য। তবে প্রাণের টানেই ছুটে এসেছেন অনেকে। তালিকার সাথে মিলিয়ে পছন্দের বই সংগ্রহ করতে ঘুরছেন স্টল থেকে স্টলে। কাশেম বিন আবু বকরের লেখা উপন্যাসগুলো আমার খুবই ভালো লাগে, এর আগেও কিনেছি। আমি এই উপন্যাসের ভিতরে নিজেকে নায়ক বলে মনে করি। আমি একজন বুক টিউবার, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমি বই নিয়ে রিভিউ করি। তরুণরা একটু রোমান্টিক টাইপ কাব্যগ্রন্থগুলো পছন্দ করছে। সাহিত্যকে টিকিয়ে রাখতে হলে লেখকের মনের ভাষাও বুঝতে হয়। এবারের বইমেলায় অংশগ্রহণ করেছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে 468টি প্রকাশনা প্রতিষ্ঠান স্টল করেছে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। 1971 সালে অগ্নিঝরা মার্চ মাসেই আসে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরতরে শেষ করতে গণহত্যা শুরু করে হানাদার বাহিনী। 25 মার্চ কাল রাত সাক্ষী হয় নৃশংস হত্যাযজ্ঞের। ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। 1971 সালের 16 ডিসেম্বর যে দাবানলে পাকিস্তানকে পুড়িয়ে ছাই করে জন্ম হয়েছিল বাংলাদেশের, তার স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল মার্চ মাসেই। 1971 সালের 1 মার্চ তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 3 মার্চ অনুষ্ঠিতব্য গণপরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা। প্রতিবাদে 2 ও 3 মার্চ পালিত হয় হরতাল। 7 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ মুজিবুর রহমান, যাতে আসে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান। তবে বাঙালিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমনে 25 মার্চ রাতে ভয়াবহ এক হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি হানাদাররা। ইয়াহিয়া খানের নির্দেশে দেশজুড়ে একযোগে চালানো হয় নিরস্ত্র নিরপরাধ বাঙালি নিধনের অভিযান। পরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান, যাতে পাক হানাদারদের রুখে দাঁড়ানোর প্রেরণা পায় বাঙালি।
দীর্ঘ 9 মাস চলে রক্তক্ষয়ী যুদ্ধ। ডিসেম্বরের 16 তারিখ লেখা হয় বিজয়গাথা। বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তায় দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্ট। ইরানে সামরিক অভিযানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তায় দেশটির সন্ত্রাস বিরোধী ও গোয়েন্দা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার এই নির্দেশনা জারি করা হয়। সম্ভাব্য যেকোনো হুমকি শনাক্ত ও প্রতিহত করতে কাউন্টার টেররিজম সহ গোয়েন্দা সংস্থাকে উচ্চ সতর্কতায় প্রস্তুত থাকতে আহ্বান জানান দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI এর পরিচালক ক্যাশ প্যাটেল। যেকোনো হুমকি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রতিহত করতে ফেডারেল গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে কাজ করার কথা জানান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান সিক্রেট সার্ভিস কর্মকর্তারা। নাগরিক ও ভ্রমণকারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন রাজ্যের পুলিশ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। এক বিবৃতিতে মার্কি বলেন, এ হামলা কংগ্রেস অনুমোদিত নয় এবং তা নাগরিকদের জন্য বিপদ বয়ে আনবে। এ হামলা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি এবং ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ বলে উল্লেখ করেন ৭৯ বছর বয়সী ডেমোক্র্যাট দলীয় সিনেটর এডওয়ার্ড জন মার্কি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা হামলার ঘটনায় বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। এরই মধ্যে মার্কিন নাগরিকরাও রয়েছে অজানা এক শঙ্কায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গত একদিনে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। উত্তর পূর্বাঞ্চলে প্রায় ১৫০ স্থানে সম্মুখ লড়াই সহ কয়েকটি জায়গায় বিমান হামলার ঘটনা ঘটেছে। যদিও রুশ সেনাদের প্রায় অর্ধশত হামলা প্রতিহতের দাবি করেছে কিয়েভ। পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করেও বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই চলছে সংঘাত বন্ধের পরবর্তী বৈঠকের প্রস্তুতি। ক্রেমলিন জানিয়েছে চলতি মাসে আবুধাবিতে সংলাপ হওয়ার সম্ভাবনা আছে। ডানপন্থী সরকারের শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিল চেয়ে শনিবার বিক্ষোভ র্যালি করেছে পর্তুগালের হাজারো শ্রমজীবী। প্রস্তাবিত শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। লিসবন থেকে তালিকুল হাসান আশিকের রিপোর্ট। প্রস্তাবিত লেবার প্যাকেজে না ন্যূনতম মজুরি বাড়ানো হোক বা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক এমন স্লোগানের পাশাপাশি নানা দাবি সম্বলিত ব্যানারে শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের রাস্তায় নামেন হাজারো নাগরিক। প্রস্তাবিত শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিলের দাবি নিয়ে চলমান ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দেশটির শ্রমিক ইউনিয়ন সিজিটিপির আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও সমাজকর্মী সহ বিভিন্ন পেশাজীবীরা। সমাবেশে অংশ নেন দেশটির পেশাজীবীদের অধিকাংশ সংগঠন। বিক্ষোভ র্যালিতে ক্ষমতাসীন ডানপন্থী সরকারের নানা পদক্ষেপের কড়া প্রতিবাদও জানান অংশগ্রহণকারীরা। আইনটি পাশ হলে কর্মী ছাঁটাই সহজ হবে বা কর্মঘণ্টা বাড়বে এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সহ শ্রমিকদের নানা অধিকার খর্ব হবে বলে দাবি বিক্ষোভকারীদের। এতে অংশ নেন দেশটিতে বিভিন্ন খাতে কাজ করা প্রবাসী বাংলাদেশিরাও। এই কারণে এই সমাবেশটি যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিশেষ করে অভিবাসীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা অভিবাসীরা এমনিতেই শ্রম শোষণের শিকার হয়। এই আইন
আরো বেশি প্রমোশনের সুযোগ করে দেবে। বিলটি অনুমোদন পেলে সংসদে প্রধান বিরোধী দল ডানপন্থী শেগার সমর্থনে অন্যান্য বিতর্কিত কয়েকটি বিলের মতো সহজেই পাশ হবে বলে আশঙ্কা করছে আয়োজকরা। দ্রুত এই প্রস্তাব বাতিল না করলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সরকারের নানা পদক্ষেপের বিরুদ্ধেই আজকে আমাদের এই বিক্ষোভ। নতুন প্রস্তাবে উৎপাদনশীলতা বাড়ানোর নামে সরকার কর্মীদের স্বাভাবিক অধিকার কেড়ে নিতে চাইছে। এই কর্মীদেরকে মালিকপক্ষের একরকম দাস হয়ে থাকতে হবে, যা কোনোভাবে কাম্য নয়। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রস্তাবিত লেবার প্যাকেজ বাতিল চেয়ে এরই মধ্যে বেশ কয়েকটি বড় বিক্ষোভ ও দেশটির ইতিহাসের অন্যতম বড় সাধারণ ধর্মঘট বা কর্মবিরতিও পালন করেছে শ্রমজীবীরা। ধারাবাহিক আন্দোলনের পরেও সরকার প্রস্তাবিত শ্রম আইন থেকে সরে না আসায় ক্রমশই ক্ষোভ বাড়ছে শ্রমজীবীদের মধ্যে। তারা আশা করেন সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে, শ্রমিকদের অধিকার খর্ব করে এমন কোনো আইন বাস্তবায়ন করবে না সরকার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। রমজান উপলক্ষে সিডনিতে ইফতার ও নৈশ ভোজের আয়োজন করেছে অস্ট্রেলিয়ার বিরোধী দল লিবারেল পার্টি। সার্বিক তত্ত্বাবধানে ছিল দেশটির সবচেয়ে বেশি মুসলিম ও বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বা ব্রাঞ্চ। অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে সিডনির বিখ্যাত লা মন্তাজ ভেন্যুতে বিরোধী দল লিবারেল পার্টির ল্যাকাম্বা শাখা ইফতার ও নৈশ ভোজের আয়োজন করে। 2021 সালে যাত্রা শুরু করা এই অনুষ্ঠানটি বর্তমানে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সবচেয়ে বড় মুসলিম রাজনৈতিক সমাবেশে পরিণত হয়েছে, যেখানে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ। বাংলাদেশি বংশোদ্ভূত মাস্টার সায়ানের কোরআন তেলাওয়াত ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, মেয়র, ফেডারেল সিনেটর, সংসদ সদস্য, স্টেট মেম্বার ও কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। লিবারেল ল্যাকাম্বা শাখার প্রেসিডেন্ট ও প্রধান আয়োজক বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ জামান অতিথিদের সামনে তার স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দৃষ্টান্তমূলক সাফল্য তুলে ধরেন। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এশিয়ান কাপের মঞ্চে ভালো করতে পারলে সুযোগ মিলবে ইউরোপের বড় ক্লাবগুলোতে, সেটা জানা আছে বলেই শতভাগ উজাড় করে দিয়ে খেলবেন লাল সবুজ ফুটবলাররা। বাংলাদেশ দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ বলেন, চীনা ঝড় মোকাবিলায় বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে গোলরক্ষকদের ওপর। সিডনি থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রস্তুতির খবর জানাচ্ছেন পারভিন আক্তার। এশিয়ান কাপ অভিযানে নামার আগে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সামনে অনুপ্রেরণা হয়ে ফিরে এসেছে 2024 সালের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেবার শিরোপা জয় কঠিন হয়ে পড়লেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করেই দেশে ফিরেছিল লাল সবুজ। সিডনির জুবলি স্টেডিয়ামে কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলও স্মৃতিকাতর হয়ে পড়েন সে কথা মনে করে। শক্তিশালী চীনের বিপক্ষে কি করবে বাংলাদেশ, সেটা আগে থেকেই ধারণা করা কঠিন তার কাছে, কারণ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মেয়েরা সত্যিই হয়ে উঠেছে আনপ্রেডিক্টেবল। এত বড় মঞ্চে হারানোর কিছুই নেই। ভালো করতে পারলে বিশ্বসেরা ক্লাবগুলোতে দরজা খুলতে পারে ঋতুপর্ণাদের। সেটা জানে বলে ফুটবলারদের মাঝে জ্বলে ওঠার তাগিদ বেশি থাকবে বলে মনে করেন কোচ। চীন ঝড়ে গোলরক্ষকরা যেন কাবু না হয় সে কৌশলে গুরুত্ব দিচ্ছেন কোচিং স্টাফ। আমাদের এই মেয়েগুলোর প্রেডিক্ট করা খুবই টাফ। আপনারা চিন্তাও করতে পারবেন না ওরা কার সাথে কি করে ফেলবে। এবং আমি যতটুকু দেখতেছি এই ট্রেনিং সেশনগুলোতে ওরা খুবই পজিটিভ। ওদের মধ্যে মানে ভয় কাজ করা এইরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখতেছি না, বরঞ্চ তারা আরও মোটিভেট যে আমরা এই স্টেজে আসছি, এখন আমাদের প্রুফ করার সময়। এইখানে ভালো কিছু করতে পারলে আপনার জন্য ওয়ার্ল্ডের অনেক জায়গায় দরজা খুলে যাবে। সো এই জিনিসগুলো ওরা নিচ্ছে, পজিটিভলি নিচ্ছে, ওরা প্রেশার মনে করতেছে না, যেইটা আমাদেরকে খুব মানে আশা দেখাচ্ছে। বাংলাদেশ দলে মাঝ মাঠের পরীক্ষিত সৈনিক মনিকা চাকমা। এশিয়ান কাপে বড় দায়িত্ব থাকবে মিডফিল্ডারদের ওপর, সেটা জানেন মনিকা। তাই তো শেষ সময়ে মাঝ মাঠ নিয়ে নিজের পরিকল্পনার কথা শোনালেন পাহাড়ি এই কন্যা। প্রতিপক্ষের আক্রমণ মাঝমাঠ থেকে নস্যাৎ করে কিভাবে বল নিয়ন্ত্রণে নেওয়া যায় সেদিকেই জোর দিচ্ছেন মনিকা। প্রত্যেকদিন আমাদের মিটিং হয়, আমাদেরকে ভিডিও দেখানো হয়, ওরা কোন পজিশনে খেলতেছে, আমরা কিভাবে দৌড়াবো, আবার মাঠে কিভাবে খেলতে হবে, এগুলা আমাদেরকে ওখানে মিটিংয়েও বলা হচ্ছে, আর আমরা এখানে মাঠেও আমরা কাজ করছি ওইটা নিয়ে। শুধু মিডফিল্ড না, আমাদের স্ট্রাইকার, ডিফেন্ডার, গোলকিপার সব দিক দিয়ে আমাদের মেনটেন করতে হবে। তো আমরা সেভাবেই প্রস্তুতি। বাংলাদেশ দল ম্যাচের আগের দিনেও অনুশীলন করবে এই জুবলি
স্টেডিয়ামে। ম্যাচ ভেন্যু ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুশীলন করতে না পারলেও তাতে কোনো সমস্যা হবে না বলেই জানান মনিকা। চীনের বিপক্ষে সব পজিশন থেকে সেরাটা দেবে সতীর্থরা, আশা তার। ডেফিনেটলি ট্রাই করব আমরা আমাদের বেস্টটা দেওয়ার, রেজাল্ট যাই হোক আমরা আমাদের বেস্টটা দিব। প্রতিপক্ষ চীনের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো ম্যাচ ভিডিও দেখে তারা আয়ত্ত করেছেন বলেও জানান মনিকা চাকমা। আনুষ্ঠানিক পর্দা উঠে গেছে নারী এশিয়ান কাপ ফুটবলের। বাংলাদেশ দলের কোচ পিটার বাটলারও ব্যস্ত শেষ সময়ের পরিকল্পনায়। 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লক্ষ্য একটাই, প্রতিপক্ষের শক্তিমত্তায় ভয় পেলে চলবে না, মাঠে লড়াই করতে হবে সমানে সমান। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপের খবর। স্যামসন তাণ্ডবে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ভারত। সুপার 8-এর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়েছে ম্যান ইন ব্লু। প্রথমে ব্যাট করে 4 উইকেটে 195 রান করে ক্যারিবিয়ানরা। জবাবে স্যামসনের অপরাজিত 97 রানে ভর করে 4 হাতে রেখেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। লড়াইটা বাঁচা মরার ইডেন গার্ডেন্সে হাজারো দর্শকের চাপ। এ মাঠের ইতিহাস ছিল ক্যারিবিয়ানদের পক্ষে। তবে সঞ্জু স্যামসনের এক অতিমানবীয় ইনিংসে অনন্য ইতিহাস গড়ে সেমিফাইনালে ভারত, সঙ্গে ভেঙেছে লজ্জার রেকর্ডও। টার্গেট 196 রানের। বিশ্বকাপ ইতিহাসে এত রান চেস করে জয়ের রেকর্ড নেই ভারতের। দলীয় 50 রানের আগে অভিষেক শর্মা ও ঈশান কিষানের বিদায়ে এদিনও আভাস ছিল এমন কিছুরই, কিন্তু চাপটা বেশ ভালোভাবেই সামলে নেন স্যামসন। এক প্রান্ত থেকে একাই লড়ে যান ডানহাতি এই ব্যাটার। অধিনায়ক সূর্যকুমারও পারেননি বেশিক্ষণ সঙ্গ দিতে। জোসেফের বলে বিদায় নেন 18 রান করে। তিলক বার্মা অবশ্য বেশ ভালোই সাপোর্ট দিয়েছেন। দুজনের 26 বলে 42 রানের পার্টনারশিপ আবারও ম্যাচে ফেরায় ভারতকে। তবে 15 বলে 27 রান করেই ফিরতে হয় তিলককে। মাঝে ক্যারিয়ারের তৃতীয় 50 তুলে নেন স্যামসন। শেষ দিকেও ছিল রোমাঞ্চ আর অনিশ্চয়তায় ভরপুর, কিন্তু পান্ডিয়া আর স্যামসন সে চাপ বেশিক্ষণ গায়ে লেগে থাকতে দেননি। 17 রানে পান্ডিয়া আউট হলেও 4 বলে 2 8 রান ও স্যামসনের অপরাজিত 97 রানে 5 উইকেটের জয় পায় টিম ইন্ডিয়া। আর প্রথমবারের মতো ইডেন গার্ডেন্সে হারের স্বাদ পায় উইন্ডিজ। 2014 বিশ্বকাপের পর ক্যারিবিয়ানদের হারায় মেন ইন ব্লু। এর আগে টসে জিতেও ভিন্ন সিদ্ধান্ত নেয় ভারত। আসরে ইডেন গার্ডেন্সের সবকটি ম্যাচে আগে ব্যাট করা দলের জয়ের রেকর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিল্ডিং নেয় টিম ইন্ডিয়া। আর্শদীপ পান্ডিয়া চেষ্টা করে চাপে রাখার, তারপরও সাই হোপ রোস্টন চেজের ব্যাটে পাওয়ার প্লেতে আসে 45 রান। তবে চেজ স্ট্রাইক রেট ঠিকমতো রাখলেও হোপের ব্যাটিং ছিল না টি-20 সুলভ। এরপর বোলিংয়ে এসেই বুমরার দাপট। যদিও চেজের সহজ ক্যাচ ছুটে যায় অভিষেক শর্মার হাত থেকে, কিন্তু বরুণ চক্রবর্তী বেশিক্ষণ টিকে থাকতে দেননি উইন্ডিজ অধিনায়ককে। হোপ 33 বলে 32 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। চেজের সঙ্গে হেটম্যারের জুটিটাও জমে বেশ। দুজনের 16 বলে 34 রান জায়গায় বড় স্কোরের সম্ভাবনা। কিন্তু বুমরার 13তম ওভারে এই দুই ব্যাটারের বিদায়ে আবারও চাপে ফেলে ক্যারিবিয়ানদের। পরে রবমান পাওয়েল ও জেসন হোল্ডার হাল ধরেন ম্যাচের। দুজনের 35 বলে 76 রানের পার্টনারশিপে ভর করে 195 রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল করেন 19 বলে 34 আর হোল্ডারের ব্যাটে আসে 22 বলে 37 রান। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খামেনির মৃত্যুতে ইরান জুড়ে আর্তনাদ। সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তেহরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত। কুয়েত বিমানবন্দরে আহত 4। প্রবাসীদের নিরাপত্তায় গুরুত্ব প্রধানমন্ত্রীর। ফ্লাইট বাতিলে ভোগান্তি কমানোর চেষ্টা। এবং যে কোনো দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় করণীয় ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।